বলছে রিঅ্যাকশন অফ বেনজিন উইথ CH3 হোল 3 COCl, খুব ইম্পর্টেন্ট। আমি একবার একটা কম্পিটিটিভ এক্সাম দিতে গেছিলাম, আমারও এই কোশ্চেনটা ফেস করতে হয়েছিল। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই টেস্টটা দিতে গেছিলাম, এই কোশ্চেনটা ওখানে এসেছে। বলছে বেনজিনের সাথে CH3 হোল 3 COCl আছে। বেনজিন তার সাথে CH3 হোল 3 মানে Me হোল 3 COCl এর রিঅ্যাকশনে কি হয়? আমার প্রোডাক্ট জানার দরকার নেই, চারটে অপশন আছে ওখানে, দরকার নেই। দেখো তার সাথে HCl যে অ্যানহাইড্রাস, রিঅ্যাকশনের নাম কি সবাই জানো? বলার দরকার নেই আজকে। কি নাম রিঅ্যাকশনের? ফিডেলক্রাফট অ্যাসাইডেশন, নট অনলি ফিডেলক্রাফট অ্যাসাইডেশন। এটা দেখতে এরকম, এটা CH3 হোল 3 C ছিল, একটা লিখতে ভুলে গেছি মনে হয়, দেখুন CH3 হোল 3 CH3 হোল 3 COCl, অ্যানাইডাস LCl এর সাথে রিঅ্যাক্ট করছে। LCl এটা কি ধরনের মানে কম্পাউন্ড, অ্যাসিড না বেস? LCl কি ধরনের কম্পাউন্ড, অ্যাসিডিক না বেসিক? লুইস অ্যাসিড। কেন? এর কাছে অক্টেট ফুলফিল নেই, তিনটে পেয়ার অফ ইলেকট্রন আছে, মানে 6 ইলেকট্রনস আছে, দুটো ইলেকট্রন কম আছে, তাই দুটো ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে কার থেকে? যার কাছে ইলেকট্রন আছে, মানে Cl এর থেকে নেওয়ার চেষ্টা করবে। Al4-. হ্যাঁ, আর এপাশ থেকে কি জেনারেট করছে? CH3 CO প্লাস। এই যে প্লাসটা জেনারেট হয়েছে, এটা কি স্টেবল না আনস্টেবল? না, স্টেবল আছে। কেন? কেন কি এখানে CO ইলেকট্রন টানছে, CO ইলেকট্রন টেনে নিচ্ছে, তার উপর পজিটিভ চার্জ, এখানে ইলেকট্রন দেওয়ার মতো কেউ নেই, তাই এখানে আনস্টেবল। এখানে কি হবে? এখানে একটা স্পেশাল জিনিস ঘটবে যেটা অন্য কোথাও আমরা দেখি না ন্যাচারালি। এখানে হবে কি, কার্বন মনোক্সাইড গ্যাসটা বাইরে বেরিয়ে যাবে, -CO। তাহলে দেখো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন জেনারেট করে, হুইচ ইজ এনরমাসলি স্টেবল। তাই এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা দিয়ে আমি ফিডেলক্রাফট করব, তাহলে আলটিমেটলি বেনজিনের মাথায় ওটা বসে যাবে। আমার কম্পাউন্ড আমরা পেয়ে গেছি, তাহলে বেনজিন CH3 নাম কি এটার? টারশিয়ারি বিউটাইল বেনজিন, বিউটাইল বেনজিন। এটা তোমার প্রথম কোশ্চেন ছিল, কার আমার ঠিক খেয়াল নেই, আমি একবারে নিয়ে রেখেছি এখানে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেনগুলো যখন পাঠাচ্ছ না, রোটেট করে পাঠাবে, তাহলে কি আমার সময়টা নষ্ট হয় না। আফটার ওজোনোলিসিস অফ বেনজিন দ্য প্রোডাক্ট ইজ, আফটার ওজোনোলিসিস অফ বেনজিন দ্য প্রোডাক্ট ইজ, অনেকগুলো অপশনস আছে, দেখা যাক। নর্মাল আমি এটা ওজোনোলিসিস করে দেখি, C ডাবল বন্ড O CH3H CH2 ছেড়ে দাও, এটা ভালো করে দিই, CH3 ওজোনোলিসিস করছি। ধরো আমরা O3 দিয়ে ওজোনোলিসিস করছি, তার সাথে কি দিতে হয়? জিঙ্ক আর ওয়াটার পরে দিতে। ফার্স্টে O3 যদি দিই, প্রথমে তৈরি হবে ওজোনাইট। ওজোনাইট তৈরি হলে কম্পাউন্ডটা কি হবে? এখানেই লিখে দিচ্ছে, এখানে লিখে দিচ্ছে। এইভাবে ওজন ইন্ট্রোডিউসড হয়ে যায় ভেতরে, O3 এভাবে ইন্ট্রোডিউসড হয়ে যায়। হওয়ার পরে যখন আমি এর উপর দিয়ে জিঙ্ক অ্যান্ড ওয়াটার দেবো, অনেকে এটার জায়গায় অর দিয়ে লিখতে পারো, ডাইমিথাইল সালফাইড, সেম কাজ করে। কি করে ওরা? জিঙ্কের কাছে দুটো ইলেকট্রন এমনি পড়ে আছে 4s2 তে, আমরা জানি জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন যদি করো 3d10 4s2, দুটো ইলেকট্রন পড়ে আছে, সেই দুটো ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দেয়।
অক্সিজেনের কাছে এবার এক্সেস ইলেকট্রন হয়ে গেছে, সেই বন্ডটাকে এর কাছে পাঠিয়ে দেয়। এই অক্সিজেনের কাছে আবার 3টে বন্ড হয়ে যাচ্ছে, তখন এই বন্ডটাকে এই কাছে পাঠিয়ে দেয়। এটা করতে গিয়ে কি হলো, আমার বন্ডটা মাঝখান থেকে ব্রেক করে গেল। কি হলো, CH3 তার সাথে এখানে C এর সাথে ডবল বন্ড ও হয়ে গেল। ওপাশ থেকে কি হচ্ছে, C এখানে ডবল বন্ড হয়ে রয়েছে CH3, আর ওপাশ থেকে ZNO হয়ে বেরিয়ে গেছে। এই যে ZNOটা হলো সেটাই ওয়াটারের সাথে পরে রিঅ্যাক্ট করে যায়, পরে ZN হাইড্রোক্সাইড। আমার এত কিছু জানার দরকার নেই, আমার অর্গানিক প্রোডাক্ট রেডি আমার কাছে। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য গিভেন কম্পাউন্ড উইল গেট আইদার কিটোনস অর অ্যালডিহাইডস। এটা একটা সিম্পল কম্পাউন্ডের উপর দিয়ে বললাম। এটাই যখন বেনজিনের উপর করবে, বেনজিনটাকে ড্র করা যাক। একটু বড় করে ড্র করি, নিলে বুঝতে অসুবিধা হবে। এখানে ডবল বন্ড আছে, এখানে ডবল বন্ড আছে, এখানে ডবল বন্ড আছে। তাহলে ওজন কটা লাগবে, প্রত্যেকটা ডবল বন্ডের জন্য একটা করে ওজন লাগে, আমরা দেখি। তাহলে এখানে O3 লাগবে 3 মোলস। তাহলে বন্ডটা এখান থেকে ভেঙে যাবে, এখানে অক্সিজেন অ্যাটাচ করলাম, এটাও ভেঙে যাবে, এখানে অক্সিজেন অ্যাটাচ করলাম, এটাও একটা। একই রকম ভাবে এখানে অক্সিজেন অ্যাটাচ করলাম, আর ওপাশ থেকে ওরকম ভাবে ভেঙে যাবে, অক্সিজেন অ্যাটাচ করলাম। তারপর আগেরটার মতোই হবে, যেন মেকানিজম তোমরা দেখলে, ZNO হয়ে বেরিয়ে আসবে 3টে, আর ওপাশ থেকে সব ডবল বন্ড তৈরি হয়ে যাবে। তাহলে দেখে নিই, জিঙ্ক এরকম ভাবে ইলেকট্রন ছুড়ে দিল, এটা ডবল বন্ড হয়ে গেল, এই পাশে ডবল বন্ড হয়ে গেল। আবার জিঙ্ক এই পাশে ইলেকট্রন ছুড়ে দিল, এই পাশে ডবল বন্ড হয়ে গেল, এই পাশে ডবল বন্ড হয়ে গেল। আবার জিঙ্ক এই পাশে ইলেকট্রন ছুড়ে দিল, এই পাশে ডবল বন্ড হয়ে গেল, এই পাশে ডবল বন্ড হয়ে গেল, এটা খুলে গেল। ঠিক আছে, তাহলে সিম্পল ভাবে হচ্ছে, এটা এই পাশ থেকে খুলে আসছে, এটা ধাক্কা মারার পর এটা চলে আসছে। বুঝতে পারছো, সবার ভ্যালেন্সি এক্সিড করে যাওয়ার জন্য জিঙ্ক অক্সিজেন যে ইলেকট্রন দিল, অক্সিজেনের 3টে ভ্যালেন্সি হয়ে যাচ্ছে, তাই একটা বন্ড খুলে দিচ্ছে। এর 3টে হয়ে যাচ্ছে বলে একটা বন্ড খুলে দিচ্ছে, আবার এই কার্বনের এক্সট্রা হয়ে যাচ্ছে বলে এই একটা বন্ড খুলে দিচ্ছে। এইভাবে আলটিমেটলি রাপচার হয়ে যায়, বন্ডগুলো সব ভেঙে যায়। তাহলে ওভারঅল কি পাওয়া গেছে এখান থেকে, ছোট ছোট করে আঁকি। ওপর দিয়ে পাশ থেকে যেটা বেরিয়েছে সেটা ডাবল বন্ড ও সি, এ পাশ থেকে ডাবল বন্ড ও, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এ পাশ থেকে একটা। এখান থেকে দেখা যাক কি হচ্ছে, সি ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, ও পাশ থেকে কি পাওয়া যাচ্ছে, সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও। তাহলে গ্লাইঅক্সাল পাওয়া গেছে। তাহলে প্রথম কথা হচ্ছে বেনজিনের সাথে ওজোনাইড তো পাওয়া গেছে ইনিশিয়ালি, তাহলে এখানে বলবো বেনজিন ট্রাই ওজোনাইড, কারণ 3টে ওজোনাইড পাওয়া গেছে। তাহলে কি কি জিনিস পাওয়া গেল, বেনজিন ট্রাই ওজোনাইড, এটা পাওয়া গেল। ঠিক আছে, আর কি পাওয়া গেছে 2 নম্বর, এখান থেকে গ্লাই অক্সাল পাওয়া গেছে। ক্লিয়ার, এই দুটো জিনিস পাওয়া গেছে। এটা মোর দ্যান ওয়ান অপশন হবে, এবার দুটো অপশন কারেক্ট হবে, বেনজিন ট্রাইওজোনাইড অ্যান্ড গ্লাইঅক্সাল। এটার নাম গ্লাইঅক্সাল, তুমি জানো ইথেন 1,2 ডাইঅ্যালকে বলা হয় গ্লাইঅক্সাল। ইথেন 1,2 ডাইঅ্যাল, দুটো কার্বন 1 2, তাহলে ইথেন, একে অ্যালডিহাইড, 2 অ্যালডিহাইড, তাহলে 1 2 ডাইঅ্যাল, এটাকে বলা হয় গ্লাইঅক্সাল। এখানে এই দুটো অপশন কারেক্ট দেখা যাচ্ছে। ইথেন ডাইঅল আমি কোনোভাবে দেখতে পাচ্ছি না এখানে ইথেন ডাইঅল হয়েছে, কখনো কোনো ইন্টারমিডিয়েট স্টেপে এখানে ইথেন ডাইঅলের কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে এটা গেল পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, সব কোশ্চেন চেষ্টা করবো, যারা যারা যতগুলো ডাউট পাঠিয়েছো সবটাই বলার চেষ্টা করবো। আচ্ছা স্যার, ওই পরীক্ষা যেটা নিচ্ছে যে হ্যালো আর হাইড্রো, এটা কি একসাথে? হ্যালো হাইড্রোকার্বন, হ্যাঁ একসাথে। হ্যালোজেন যখন হাইড্রোকার্বনের সাথে অ্যাটাচ হয়ে যায় সেই কম্পাউন্ডগুলোকে হ্যালো হাইড্রোকার্বন বলা হয়। সালফোনেশন অফ বেন, হ্যাঁ স্যার ওই ফিজিক্যালের যে সলিউশন চ্যাপ্টারটা ছিল না, হ্যাঁ, ওটার সাথে আপনার ওটাও কি একই পেপারে? না না না,
না না আলাদা 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 দিতে পারবে। সব সব চ্যাপ্টার আলাদা করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারে 25 খানা করে কোশ্চেন আছে। তোমরা প্রত্যেক দিন পারলে একটা করে টেস্ট দাও, না পারলে 2 দিন পর পর একটা করে টেস্ট দাও। আমার কাছে কোশ্চেন রেডি হচ্ছে এবং আস্তে আস্তে কবে? এক্সাম এই তো তুমি ধরো আজকে অ্যাডমিশন নিলে, হ্যাঁ এই মান্থে আমাদের গ্যাসিয়াস স্টেট হচ্ছে। তুমি যদি পুরোনো চ্যাপ্টার তোমার কাছে কিছু রেডি থাকে, তুমি যদি টেস্ট দিতে চাও দিতে পারো, ঠিক আছে? টেস্ট যে কোনো দিন হতে পারে, যে কোনো দিন তোমাদের ইচ্ছা খুশি মতো তোমরা টেস্ট দেবে। অলরেডি আমি ক্লাস করাচ্ছি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মান্থ হয়ে গেছে। তো 6 মান্থে অনেক চ্যাপ্টার রয়েছে ব্যাকলগ। এগুলো তোমরা যদি পড়ে টেস্ট দিতে চাও, যে যখন খুশি টেস্ট দিতে পারো। আমি কোশ্চেন রেডি করে রাখবো, সেই অনুযায়ী টেস্ট দিয়ে দেবে। আচ্ছা স্যার। এবার পরের কোশ্চেন ওরা বলছে সালফোনেশনের জন্য ইলেকট্রোফাইল কোনটা? সালফোনেশনের জন্য তার পুরো মেকানিজমটাই দেখো। সালফোনেশন মেকানিজম, SO3 বেনজিন সালফোনেশনের জন্য যে রিএজেন্ট ইউজ করা হয় সেটা হচ্ছে খুবই কনসেন্ট্রেট H2SO4, ঠিক আছে? H2SO4 কনসেন্ট্রেট H2SO4। H2SO4 এর প্রথম কাজ কি? ডিহাইড্রেশন করা, জল টেনে নেওয়া। কার থেকে জল টানবে? এর কাছে কোনো জল আছে? ভালো করে বল। বেনজিনের কাছে তো কোনো ওয়াটার নেই। কনসেন্ট্রেট H2SO4 ডিহাইড্রেটিং এজেন্ট, ওর কাজ হচ্ছে ওয়াটার টেনে নেবে। কার থেকে ওয়াটার টেনে নেবে? একটাই জিনিস আছে H2SO4, যখন কাউকে পাবে না নিজের থেকে জল টেনে দেবে। এখান থেকে ওয়াটার বের করো, H2O বের করো, তাহলে কি পড়ে থাকে? SO3 পড়ে থাকে না? তাহলে H2SO4 এখান থেকে ওয়াটারকে টেনে বার করে নিল, সাইডে পড়ে গেল SO3। দ্যাট ইজ আওয়ার ইলেকট্রোফাইল। কিভাবে রিঅ্যাক্ট করবে তো দেখে নেওয়া যাক। এখানে SO3 ড্র করলাম। এখানে ইলেকট্রোফাইল কোনটা? সালফার। সালফারটা ইলেকট্রোফিলিক সেন্টার। তাহলে বেনজিনিনটা যাবে, গিয়ে সালফারে অ্যাটাক করবে, একটা বন্ড খুলে যাবে। তাহলে প্রোডাক্ট কি পাওয়া যাচ্ছে? এটা এরকম, এটা এরকম, এটা এখানে যাচ্ছে সালফার, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, ও মাইনাস। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? এই বন্ডটা যাচ্ছে, এই ধরো এরকম বন্ড, এই বন্ডটাকে সালফারকে ধরলো, তাহলে নতুন যে বন্ডটা হয়েছে সেটা কালার চেঞ্জ করে দিয়ে বুঝতে সুবিধা হবে। তাহলে এই বন্ডটা তার নিজের এই কার্বনের সেন্টারটাকে ছেড়ে দিল, তাহলে এখানটা অলরেডি পজিটিভ চার্জ হবে। দেখো এটুকু বুঝতে পারলে কিনা আগে দেখো। এটুকু বোঝা গেছে? এখান থেকে এটুকু হ্যাঁ স্যার। এটা অ্যারোমেটিসিটি লুজ করেছে। এখানে অ্যারোমেটিক ছিল, এটা অ্যারোমেটিসিটি লুজ করেছে। আবার অ্যারোমেটিসিটি গেইন করতে যাচ্ছে, একটু গেইন দ্য স্টেবিলিটি, এক্সট্রা স্টেবিলিটি। তাই জন্য কি করবে? একটা হাইড্রোজেনকে বের করে দেবে। সেই হাইড্রোজেনটাকে আবার এই অক্সিজেন মাইনাসটা নিয়ে নেবে। তাহলে অক্সিজেন মাইনাস যেটা আছে সে হাইড্রোজেনটাকে তুলে নিল। নেওয়ার সাথে সাথে কি হবে? এই যে বন্ডটা, এই বন্ডটা আবার এখানে চলে আসবে এবং অ্যারোমেটিক হয়ে যাবে আমার কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ডটাকে আমি এখানে ড্র করে দিচ্ছি। এই আবার নতুন বন্ড পেয়ে গেছে, অ্যারোমেটিক হয়ে গেছে। এস ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, OH। এটাকে বলা হয় সালফোনিক অ্যাসিড, তাই তো? কি সালফোনিক অ্যাসিড? বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড। তো এটার জন্য ইলেকট্রোফাইল আবার ভেবো না যে SO3H। অনেকেই ভাবে যে যে জিনিসটা বাইরে থেকে পড়ছে সেটা ইলেকট্রোফাইল না, যার সাথে রিঅ্যাক্ট করাচ্ছি আমি সেটা ইলেকট্রোফাইল। আলটিমেটলি প্রোডাক্ট কি হলো সেটা পরের কথা, ঠিক আছে? তো SO3H কিন্তু না ইলেকট্রোফাইল, SO3 ইলেকট্রোফাইল। কেন? সব বোঝানো হলো। H2SO4 কাউকে খুঁজে পায়নি, তার নিজের থেকে জল বের করেছে। H2SO4 যখন H2SO4 থেকে ওয়াটার বের করে নেবে, SO3 জেনারেট করবে। দ্যাট ইজ আওয়ার ইলেকট্রোফাইল। অনেকে ভাবে কি যে ইলেকট্রোফাইল মানেই পজিটিভ, না, সেটা সবসময় দরকার হয় না। নিউট্রাল স্পিসিসও ইলেকট্রোফাইল হতে পারে। এটা এমন একটা এক্সাম্পল যে ইনস্টেড অফ বিং আ নিউট্রাল স্পিসিস ইট ইজ অ্যাক্টিং অ্যাজ ইলেকট্রোফাইল, যেখানে সালফারটা ইলেকট্রোফিলিক সেন্টার। কেন? কারণ অতগুলো অক্সিজেনের সাথে অ্যাটাচ, প্রত্যেকটা অক্সিজেন ওর থেকে ইলেকট্রন খেয়ে নিচ্ছে, খেয়ে নিয়ে এই সালফারটাকে অনেকটা বেশি ডেল্টা পজিটিভ বানিয়ে দিচ্ছে বলে এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন যাওয়া যাক। Among the following compounds which have more than one type of hybridization for carbon? আচ্ছা, এটা তো একদম সহজ কোশ্চেন ছিল। প্রথম অপশন ছিল বিউটেন,
CH3 CH2 CH2 CH3 প্রত্যেকই সিঙ্গেল বন্ড, তাহলে এখানে এক ধরনেরই হাইব্রিডাইজেশন আছে। তারপরে কোশ্চেন ছিল CH3 CH ডাবল বন্ড CH3, এখানেও দু ধরনের হাইব্রিডাইজেশন দেখতে পাচ্ছি আমি, মোর দেন ওয়ান টাইপ হাইব্রিডাইজেশন বলেছিল। এখানে CH2 ডাবল বন্ড CH CH2 আর একটা HC ট্রিপল বন্ড, একদম বাচ্চাদের মতো কোশ্চেন এটা, সব এখানে sp3 আমরা জানি, সব sp3। এখানে দেখো সব sp2, আর এখানে দুটোই আছে, প্রত্যেকে sp। এখানে মজার ব্যাপার, এখানে sp3 আছে, আবার sp2 আছে, আবার sp2 আছে, আবার sp3 আছে, মানে মোর দ্যান ওয়ান টাইপ অফ হাইব্রিডাইজেশন এখানে আছে। এর নিশ্চয়ই বলার দরকার নেই, কারণ তোমরা বেসিক অর্গানিক চ্যাপ্টারে যারা এই জিনিসটা জানো না, তারা বেসিক অর্গানিক ক্লাস 11-এ চলে যাবে, ফার্স্ট মান্থেই এই জিনিসটা করা আছে, অ্যাপে পেয়ে যাবে। আর এই মান্থে ক্লাস শুরু হয়ে গেছে, মান্থ এইটা অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে তোমাদের, দেখে নেবে। এই তোমাদের এই মান্থে যে চ্যাপ্টারগুলো হচ্ছে সেটা মনে হয় মেইনলি অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড পিরিয়ডিক টেবিল, তো মান্থ অ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে, দেখে নেবে মান্থ 8, ঠিক আছে। অ্যাটমিক স্ট্রাকচার পিরিয়ডিক প্রপার্টি, রোটেট। পরের কোশ্চেন দেখতে পাচ্ছি, দ্য রিঅ্যাক্টিভিটি অফ অ্যালকিনস, এটাই অনেকেই জানে না। CH3 হোল টু C ডাবল বন্ড CH2, দেখো CH3 হোল টু C ডাবল বন্ড CH2, এটা এক নম্বর। CH3 CH ডাবল বন্ড CH2, CH3 CH ডাবল বন্ড CH2, এটা 2 নম্বর। CH2 ডাবল বন্ড CH2, এটা 3 নম্বর। এই যে তিনটে কম্পাউন্ড আছে, এই তিনটে কম্পাউন্ডের মধ্যে কার রিঅ্যাক্টিভিটি বেশি? যার স্টেবিলিটি কম তার রিঅ্যাক্টিভিটি বেশি। আর ডবল বন্ডের স্টেবিলিটি আমরা কি করে ডিটারমাইন করি? কেউ বলতে পারো কোন জিনিসটা দিয়ে ডবল বন্ডের স্টেবিলিটি ডিটারমাইন করা হয়? কারণ জানা আছে? দ্যাট ইজ কল্ড হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন মানে কি? কনজুগেশন এট হায়ার লেভেল, দ্যাট ইজ হাইপার কনজুগেশন। তার জন্য দরকার হয় আলফা হাইড্রোজেন্স। আলফা হাইড্রোজেন্সের নাম্বার যার যত বেশি, সে ততবার কনজুগেশন করতে পারে। এখানে দেখে নি এই কম্পাউন্ডের ভেতর কোনো আলফা হাইড্রোজেন আছে কিনা। এটা কম্পাউন্ডটা হচ্ছে নিজে ডাবল বন্ড, মানে ফাংশনাল গ্রুপ, এর সাথে অ্যাটাচ কোনো নো আলফা হাইড্রোজেন্স। এই কম্পাউন্ডটা এখানে ফাংশনাল গ্রুপ, তাহলে এটা আলফা কার্বন, আলফা হাইড্রোজেন্স কটা আছে? 3 আলফা হাইড্রোজেন্স, 3 আলফা হাইড্রোজেন্স। এই জায়গায় কটা আলফা হাইড্রোজেন্স আছে এটাকে যদি ঠিক করে ড্র করা হয়, এটা দেখা যাক C, এখানে CH3, এখানে CH3 ডাবল বন্ড CH2। এই যদি হয় আমার মেইন ডাবল বন্ড, তাহলে এটা আলফা কার্বন আর এটা আলফা কার্বন, দুটো আলফা কার্বন আছে। এখানে তিনটে, এখানে তিনটে, টোটাল 6 আলফা হাইড্রোজেন্স আর প্রেজেন্ট। যত বেশি আলফা হাইড্রোজেন্স থাকবে, সেই হাইড্রোজেনগুলো বাইরে বেরোবে, বেরিয়ে কনজুগেশন করবে। একটা কনজুগেশন দেখে নাও, বুঝতে পারবে। এপাশে দেখিয়ে দিচ্ছি। ভালো, তোরা খুব ভালো করে জানো এটা sp2 কার্বন, এটা sp3 কার্বন। বিটুইন sp2 and sp3 কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? হুইচ ওয়ান হ্যাজ হায়ার ইলেকট্রোনেগেটিভিটি বলো? sp2 ডিউ টু হাই s ক্যারেক্টার। তাহলে ইলেকট্রনের ফ্লো সবসময় এদিক থেকে এদিকে হবে। তাহলে কার্বনের এখন ইলেকট্রন ডেফিসিয়েন্সি হয়ে গেছে, সে আবার এর থেকে ইলেকট্রন টানবে হাইড্রোজেনের থেকে। তাহলে বন্ডগুলো উইক হচ্ছে, সব ধারে যে টার্মিনালে যে বন্ডগুলো ছিল সেগুলো সব উইক হচ্ছে। তাহলে এই হাইড্রোজেনটা ইজিলি বাইরে বেরিয়ে যাবে। হাইড্রোজেনটা যে ইজিলি এখান থেকে বেরিয়ে গেল, এই বন্ডটা কমপ্লিটলি এখানে রেজোনেন্স শুরু করে দেবে। এই রেজোনেন্সটা নর্মাল রেজোনেন্স না। নর্মাল রেজোনেন্স কাকে বলে? পাই ইলেকট্রনসগুলো যদি ওয়েভের মতো মুভ করে, দ্যাট ইজ নর্মাল রেজোনেন্স। এখানে পাই ইলেকট্রন যাচ্ছে না, ইভেন এখানে সিগমা ইলেকট্রন যাচ্ছে, মানে একটা বন্ড, সিগমা বন্ড। সেই বন্ড এখন রেজোনেন্স শুরু করেছে। সিগমা বন্ড যখন রেজোনেন্স শুরু করে, মাথায় রেখো, সিগমা বন্ড যখন রেজোনেন্সে পার্টিসিপেট করে, তখন সেটা অনেক উপরের লেভেলের কনজুগেশন, দ্যাট ইজ কল্ড হাইপার কনজুগেশন। এবং যত বেশি নাম্বারে আমার এই আলফা হাইড্রোজেন থাকবে, তত বেশিবার এই বন্ড ভেঙে যাওয়ার প্রবাবিলিটি থাকবে, তত বেশিবার হাইপার কনজুগেশন হবে, মানে ওয়েভ জেনারেট হবে, তত কম্পাউন্ড স্টেবল হবে।
কম্পাউন্ড যদি স্টেবল হয় তার রিঅ্যাক্টিভিটি কম হয়। তাহলে তোমরাই এবার বলো বিটুইন 1, 2 and 3 এখানে দিয়ে দিচ্ছি 1, 2 and 3 এই তিনজনের মধ্যে কার স্টেবিলিটি সবচেয়ে বেশি 1, আর সবচেয়ে লেস স্টেবল কে? 3, তাহলে 3 ইজ মোর রিঅ্যাক্টিভ স্পিসিস, এর রিঅ্যাকশন অনেক ভালো হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এই প্রত্যেকটা কোশ্চেন তোমরা অ্যাপে পেয়ে যাবে, এগুলো সব ডিসকাস করা থাকলো, রেকর্ড করা থাকলে অ্যাপে পেয়ে যাবে। ইম্পর্টেন্ট ক্লাস, এগুলো সব জয়েন্টে আসার মতো কোশ্চেন। যেই কোশ্চেনগুলো পাঠিয়েছো খুব ভালো পাঠিয়েছো, এগুলো আসার মতো কোশ্চেন। পরে কোশ্চেন বলছে ওজোনোলিসিস করে এই কম্পাউন্ডটা পাওয়া গেছে, তাহলে কম্পাউন্ডের প্যারেন্ট মলিকুল কোনটা? CHO CH2 CHO CH2 CCH3 CCH3 CH2C CH2C CH3 double bond O. That's it. এই কম্পাউন্ডটা ওজোনোলিসিস করার পর তৈরি হয়েছে, তাহলে বিফোর ওজোনোলিসিস এর প্যারেন্ট মলিকুল কোনটা ছিল? তার জন্য আমাকে কম্পাউন্ডটাকে একটু ব্যাকাতে হবে, হালকা ব্যাকাতে হবে। কিরকম? এই বন্ডটাকে এখানে না লিখে আমি এখানে লিখি CH, আর এটাকে একটু ব্যাকাও, এখানে না লিখে আমি এরকম লিখবো C double bond O CH। ঠিক আছে? এই দুটোর মুখটা আমি ঘুরিয়ে দিলাম, এই দুটোর মুখটা আমরা এদিকে ঘুরিয়ে দিলাম। ঠিক আছে? তার মানে কি আফটার ওজোনোলিসিস কি হয়, মানে আফটার ওজোনোলিসিস দুটো বন্ড ভেঙে যায়, তাহলে বিফোর ওজোনোলিসিস এই দুটো কি ছিল? জোড়া ছিল, এই দুটো জুড়ে যাওয়া ছিল। তাহলে কম্পাউন্ডটা কি ছিল? এই 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 এই। দেখো বোঝা গেল? জাস্ট ড্রয়িং, আর কিছু না। ওই দুটোর ওই মুখটাকে দিয়ে ঘুরিয়ে দিলাম, এই মুখটাকে দিয়ে ঘুরিয়ে দিলাম, তারপর জুড়ে দিলাম বন্ডটা, ব্যাস আমাদের কম্পাউন্ড রেডি। ঠিক আছে? এবার মিলিয়ে নেবে কোন অপশনটা হবে। CCC is a LCLG product. अच्छा, LCLG is their product. একটা কোশ্চেন দিয়েছো LCL3 HBr, প্রোডাক্টের নাম কি হবে? LCL3 HBr। ঠিক আছে, দেখো CH3 CH2 CH2 CH3 LCL3 HBr। একটু আগে তোমরা শিখলে যে এই যে LCL3 সেটা হচ্ছে লুইস অ্যাসিড, সার্বিক বললো এটা লুইস অ্যাসিড। তাহলে ও কাকে নেবে? যার কাছে ইলেকট্রন বেশি আছে তাকে নিয়ে নেবে। ঠিক আছে? তাহলে কাকে নেবে এখান থেকে? Br কে নিয়ে নেবে। Br কে নিয়ে নিলে ওই এর CL3 Br মাইনাস হয়ে বেরিয়ে গেল, পাশ থেকে H প্লাস হয়ে গেল। এবার এই অ্যাসিডটাকে এর ভেতরে কারসাজি করবে। কি করবে দেখো, এই বন্ডগুলোকে ভাঙবে, ভেঙে নেবে। দেখা যাক কিভাবে করতে পারে। CH3 CH2 CH2 CH3 ও একটা CH3 গ্রুপকে সরিয়ে দেবে, তাহলে এখানে পজিটিভ চার্জ জেনারেট হয়ে যাবে। তাহলে এখানে CH3 টা কি হয়ে বেরিয়ে গেছে? নেগেটিভ। এই আবার এই হাইড্রোজেনটাকে ধরে নেবে। তাহলে এখানে CH3 কেন বেরালো? যেহেতু এখান থেকে প্রোটন তৈরি হয়েছে, CH3 প্রোটনটাকে ধরে মিথেন হতে চাইছে, ওর জন্য বেরিয়ে গেল। ঠিক আছে? CH3 বেরিয়ে গেল। এটা কত ডিগ্রি কার্বোহাইড্রেট? 1 ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি থেকে বেটার কার্বোহাইড্রেট কি আছে? 2 ডিগ্রি। তাহলে এটা আবার ওই পুনর্বিন্যাস, যেটাকে বলি রিঅ্যারেঞ্জমেন্ট, সেটা করবে, করে এটা আবার এখানে গিয়ে 2 ডিগ্রি জেনারেট করবে। তাহলে আলটিমেটলি এটা কিন্তু CH3 হয়ে বেরিয়ে আছে, এখনো বেরিয়ে আছে। তাহলে CH3C পজিটিভ CH3 হয়ে গেছে। এই মিথাইল গ্রুপটা কিন্তু কোনো সঙ্গী খুঁজে পাচ্ছে না। কেন সঙ্গী খুঁজে পাচ্ছে না? তুমি দেখলে এক্ষুনি LCL তে Br কে টেনে বার করলো, এইটা কিন্তু খুব অ্যাসিডিক। আর অ্যাসিডিক প্রোটন কি চায়? ফ্রি থাকতে চায় না অ্যাটাচ থাকতে চায়? বলো। অ্যাসিডিক প্রোটন ফ্রি থাকতে চায় না অ্যাটাচ থাকতে চায়?
অ্যাটাচ থাকলে অ্যাসিডিক হবে কেন? অ্যাসিড মানে কি, যে সহজে H প্লাস ছুড়ে দিতে পারে। যেহেতু এখানে লুইস অ্যাসিড রয়েছে, ও H প্লাসটাকে ফ্রি স্টেটে রাখার চেষ্টা করবে, জুড়তে দেবে না। কথা বোঝা গেল? স্যার স্যার ওটা ভুল লিখেছেন না, সিও যে ক্লাসটা লিখছে ওখানে এইচ হবে না? কোন জায়গাটা? হ্যাঁ, একটা H হবে। ক্লাস হ্যাঁ, এখানে একটা H আছে, উপরের Hটা মিস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে H প্লাসটা ফ্রি থাকতে চায়, H প্লাস অলওয়েজ ফ্রি থাকতে চায়, ঠিক আছে। তাই জন্য এই মিথাইলটাও কিন্তু H প্লাসকে ধরার চান্স পায়, কারণ H প্লাসটা অনেক বেশি অ্যাসিডিক, ও ফ্রি থাকবে সবসময়। আর এই মিথাইল গ্রুপ কি চান্স পেলো এখন? তাহলে H কে তো ধরার চান্স পেলো না। তাহলে এই যে 2 ডিগ্রি আছে সেটার সাথে গিয়ে বসে যাবে, বসে গিয়ে রিঅ্যারেঞ্জ করে একটা প্রোডাক্ট জেনারেট করবে। সেই প্রোডাক্টটা কেমন দেখতে? CH3 CH3। ক্লিয়ার ব্যাপারটা? এই কম্পাউন্ড হয়ে গেল। তাহলে ছিল বিউটেন, আমি অ্যাসিড ট্রিটমেন্ট করলাম, লুইস অ্যাসিড এবং নর্মাল আর্সেনিয়াস অ্যাসিড। আর্সেনিয়াস অ্যাসিড তো এমনি অ্যাসিডিক, দাঁড়া আমি বলিনি, আর্সেনিয়াস অ্যাসিড এমনি অ্যাসিডিক, তার সাথে লুইস অ্যাসিড মিশিয়ে দিয়েছো, ওর অ্যাসিডিটি আরও বেড়ে গেছে, H প্লাস ফ্রি স্টেটে আছে। মিথাইলটা বেরিয়েছিল কিসের জন্য? H প্লাসকে ধরার জন্য, কিন্তু H প্লাসের এতই বেশি স্ট্রং, এতই বেশি তীব্রতা যে H প্লাসকে ধরার চান্স পেল না। ততক্ষণে কি হলো? একটা কার্বোক্যাটায়ন জেনারেট হয়ে গেল, কার্বোক্যাটায়নকে গিয়ে বসে গিয়ে স্টেবল বানিয়ে গেল। দ্যাটস ইট। তাহলে এখানে H প্লাসটা কি হিসেবে কাজ করছে? জাস্ট ক্যাটালিস্ট। ও কিন্তু আলটিমেটলি কিছুই করলো না, কারোর সাথে কিছু করলো না, বাট ওর লোভ দেখালো, ওই লোভে লোভে এই CH3 বেরিয়ে গেছে লোকে ধরার জন্য। দ্যাটস ইট। বলো, কিছু বলবে? স্যার বলছি সিএসসি মাইনাসটা বলুন। এই যে বন্ডটা যখন ভাঙছে, CH3 নেগেটিভ হয়ে বেরোচ্ছে, এই CH2টা প্লাস হয়ে বেরোচ্ছে, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট স্টেবল জিওমেট্রিক্যাল আইসোমার অ্যামং দ্য ফলোইং। এটা তোমাকে সবার ড্র করতে হবে। ডবল বন্ড স্টেবল তখনই হয় যখন হাইপার কনজুগেশন বেশি হয়। এটা একটু আগেও দেখেছো, আরেকটা ওরকম টাইপেরই কোশ্চেন আমি ড্র করছি, ততক্ষণে তোমরা অ্যান্সারও দিয়ে দিতে পারবে। CH3 CH2 C H double bond H CH2 CH3, that is the first compound. Next compound কি আছে? CH3 CH2 C H double bond H CH2 CH2 CH3. Third compound কি আছে? CH3 CH3 double bond H CH3 CH3. Fourth compound কি আছে? CH3 double bond C H CH3 CH2 CH3. and fifth compound এখানে ড্র করা যায় CH2 CH3 CH3 হয় না, ওদের সব এটা হোল 3 হবে, মিস করেছো। এই 5টা কম্পাউন্ড আছে। কি মনে হচ্ছে কোথায় হাইপার কনজুগেশন বেশি? বলো। স্যার বলছি এই যে প্রথম দুটোর মধ্যে আমার মনে হচ্ছে হাইপার কনজুগেশন আর দেখে নি, গুনে নি, গুনে নি। এই হচ্ছে ডাবল বন্ড আলফা কার্বন, টোটাল আলফা কার্বন কটা আছে? 4। ডাবল বন্ড আলফা কার্বন কটা আছে? এগেইন 4। ওকে, ডাবল বন্ড আলফা কার্বন একটা এর পাশে একটা, তাহলে আলফা কার্বন 2। ডাবল বন্ড আলফা কার্বন কটা আলফা কার্বন? 3 + 3 + 2 8। এখানে আলফা কার্বন কটা? এখানে দুটো, এখানে 3টে, তাহলে 5। সবচেয়ে বেশি আলফা কার্বন কে দিয়েছে? নাম্বার 4। তাহলে হাইপার কনজুগেশন কে শো করবে? নাম্বার 4। সবচেয়ে স্টেবল কে হবে? নাম্বার 4। আইডি কোনো কোয়ারিজ নেই, জাস্ট গুনবে, আলফা হাইড্রোজেন গুনবে, যত বেশি আলফা হাইড্রোজেন তত প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে হাইপার কনজুগেশন করার, আর যত কনজুগেশন হয় তত স্টেবল হয়। দ্যাটস ইট। তো অর্গানিকের লাস্ট কোশ্চেন, দ্য অর্ডার অফ স্টেবিলিটি অফ দ্য ফলোইং টটোমেরিক কম্পাউন্ড। এটা তো আগের দিন তোমাদের বলে দিলাম, লিভিং ক্লাসে বলে দিয়েছি, যেটা আমাদের অফলাইন ক্লাস হচ্ছে সেখানেই বলে দিয়েছি। দেখো আরেকবার,
তিনটে কম্পাউন্ড CH2 COH CH2 C double bond O CH3, then CH3 C double bond O CH2 C double bond O CH3, CH3 COH 1 2 3 বলে দিয়েছে, এদের মধ্যে স্টেবিলিটি অর্ডার বলতে হবে। 1 2 3 এর মধ্যে স্টেবিলিটি অর্ডার। স্টেবল কারা হয়? যারা বেশি এনার্জি লুজ করে তারা স্টেবল হয়। কারা বেশি এনার্জি লুজ করে? যারা বেশি ওয়ার্ক করে তারা বেশি এনার্জি লুজ করে। এদের মধ্যে কারা বেশি ওয়ার্কে ইনভলভ সেটা দেখতে হবে, মানে কারা বেশি কাজকর্ম করছে, বেশি রেজোনেন্স করতে পারছে সেটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে? তো এই কম্পাউন্ডগুলো একটু ভালো করে ড্র করা যায়, ঠিক করে ড্র করা নেই, এটা এরকম করে নিচ্ছি আমরা, CH এরকম করে দিলাম আর ওয়েস্টটাকে এরকম করে দিলাম, এখানেও তাই। করে দিলাম, এখানেও তাই, একটু করে দাও, বেঁকিয়ে দাও জাস্ট, ঠিক আছে? দেখো এইখানে একটা হাইড্রোজেন বন্ড আমরা পাচ্ছি H প্লাস ও মাইনাসের জন্য, এখানেও পাচ্ছি, তাহলে দুটো জায়গাতেই আমরা হাইড্রোজেন বন্ড আছে। কিন্তু এই হাইড্রোজেন বন্ড একটা স্পেশাল হাইড্রোজেন বন্ড। এখানে কি হয়, যদি এই বন্ডটা ব্রেক করে এখানে আসে, এটা এখানে যাবে, এটা এখানে আসবে, এটা দারুণ রেজোনেন্স পাওয়া যাচ্ছে। রেজোনেন্স করছি তো, তাহলে এটা এই সাইন দিতে হবে, রেজোনেন্স সাইন দিতে হবে। এটা কি তৈরি হবে আফটার রেজোনেন্স? CH3 C ডাবল বন্ড ও এখানে হয়ে গেল CH ডাবল বন্ড C OH, এই হচ্ছে CH3। এখনো আবার হাইড্রোজেন বন্ডটা যে সেরে গেছে তা না, এখনো আছে, এই নেগেটিভ এই পজিটিভ হাইড্রোজেন বন্ড চলছে। তাহলে আমি চাইলে কি করতে পারি, আবার এটা উল্টো করতে পারি, এটা এদিকে আসবে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে। তাহলে এইভাবে এই দিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে যাবে, আর করতেই থাকবে না। তার মানে অনেক বেশি ওয়ার্ক ইনভলভড, তার মানে এরা অনেকটা এনার্জি ছেড়ে দেবে, এই জন্য অনেক স্টেবল। তাহলে 3 ইজ মোস্ট স্টেবল। এখানে সেই ঘটনাটা নেই, কারণ ভেতরে কোনো ডবল বন্ড নেই যেটা রেজোনেন্স করে। ডবল বন্ড ভেতরে থাকলেই রেজোনেন্সটা হবে, তাহলে এখানে কোনো রেজোনেন্স নেই। আর আমরা খুব ভালো মতো জানি বিটুইন, এটা কি ধরনের বন্ড? ইন OH মানে অ্যালকোহল, ইনল। এটা কি? কিটো। খুব ভালো মতো জানি কিটো ইজ মোর স্টেবল দ্যান ইনল ইফ such hydrogen bonds or resonating hydrogen bonds is unavailable. যদি রেজোনেন্স হাইড্রোজেন বন্ড না থাকে তাহলে নরমালি কিটো ইজ মোর স্টেবল দ্যান ইনল। ওয়াই? বিকজ কিটোতে C ডবল বন্ড O আছে আর ইনলে C ডবল বন্ড C আছে। C ডবল বন্ড O এর স্টেবিলিটি C ডবল বন্ড C এর স্টেবিলিটির থেকে অনেক বেশি। স্টেবিলিটি, এটা স্টেবিলিটির থেকে অনেক বেশি, কারণ বিটুইন কার্বন নাইট্রোজেন অক্সিজেন CC বন্ডটা অনেক বড় সাইজের, CO বন্ডটা অনেক ছোট সাইজের। বন্ড যত ছোট হয় তত বন্ড স্ট্রং হয়। এখানে CO ডবল বন্ড হওয়ার জন্য কিটো ইজ মোর স্টেবল দ্যান ইনল, তাই জন্য যেহেতু এটা কিটো ফর্ম তাই 2 ইজ মোর স্টেবল দ্যান 1। দ্যাট ইজ ইউর অ্যান্সার। এছাড়া অন্য কোনো কথা লেখার দরকার নেই যদি রেজন দিয়ে কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে? এবার চলে আসি বজ্ঞেশী অ্যাসিড, বলো। স্যার স্যার বলছি যে সকালবেলায় যে অ্যানোমারটা বুঝিয়েছিলেন, এটা কি বলে? সকালে তো সকালেই থাক, আবার নেক্সট দিন জিজ্ঞেস করো, ঠিক আছে? এখন তোমাকে বললে তো হবে না, বাকিটা বুঝতে পারবে না, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে।